আবারও আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েন্ডিং আপ অর লিকুইডেশন অফ এ কোম্পানি। সো দেরি না করে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সো লেটস সি ওয়েন্ডিং আপ অর লিকুইডেশন। The winding up or liquidation of a company means the termination of the legal existence of the company by stopping its business, collecting its assets and distributing its asset among the creditors and shareholders according to the Companies Act. সো আসলে ওয়েন্ডিং আপ বলতে যেটা আমরা বোঝাই কোম্পানির যে লিগাল এক্সিস্টেন্স, কোম্পানির যে বিজনেস, কোম্পানির যে কার্যক্রম সেটাকে বন্ধ করে দেওয়া, লিগাল এক্সিস্টেন্সটাকে ক্লোজ করে দেওয়া এবং কোম্পানির যত অ্যাসেট আছে এটাকে কালেক্ট করে যত ধরনের লায়াবিলিটি আছে বা দেনা পাওনা আছে এটাকে পেমেন্ট করে দেওয়া কোম্পানি আইন অনুযায়ী। এটা কি আমরা বলছি ওয়েন্ডিং আপ। সো একটা কোম্পানি কতভাবে ওয়েন্ডিং আপ হইতে পারে বা কোম্পানিকে আমরা বিলোপ সাধন করতে পারি, লিগাল এক্সিস্টেন্সটা বিলুপ্ত হইতে পারে, সেটা আমরা দেখব কোম্পানি আইনের 234 নম্বর ধারা এটা বলা আছে। তো এখানে 234 নম্বর ধারায় যে কয়েকটা পদ্ধতি বলা আছে কোম্পানির ওয়েন্ডিং আপের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 3টা পদ্ধতির কথা এখানে বলা আছে। সেটার প্রথম পদ্ধতি হচ্ছে ওয়েন্ডিং আপ বাই দ্য কোর্ট, কোর্টের মাধ্যমে ওয়েন্ডিং আপ। সেকেন্ড যেটা পদ্ধতির কথা বলা আছে সেটা হচ্ছে ভলান্টারি ওয়েন্ডিং আপ। আর থার্ড যেটা ওয়েন্ডিং আপ বাট সাবজেক্ট টু দ্য সুপারভিশন অফ দ্য কোর্ট, ওয়েন্ডিং আপ হবে কিন্তু এটা কোর্টের সুপারভিশনে। তো আমরা দেখি একটার পর একটা কিভাবে ওয়েন্ডিং আপ হয় একটা কোম্পানি। তো প্রথমে যেটা আমরা দেখবো ওয়েন্ডিং আপ বাই দ্য কোর্ট। কোর্টের মাধ্যমে কখন একটা কোম্পানির লিগাল এক্সিস্টেন্সটাকে আমরা বন্ধ করে দিই বা ওয়েন্ডিং আপ হয়ে যায় একটা কোম্পানি। তো সেটা আমরা দেখি যে এই কোম্পানি, এটা সেকশন 241-এ এটা এটা নিয়ে আলোচনা করা আছে। সো আমরা দেখি এ কোম্পানি মে বি ওনড আপ বাই দ্য কোর্ট ইন দ্য ফলোইং সার্কামস্টেন্সেস। সো এই নিজের ক্ষেত্রে এই কোম্পানি ওনড আপ বাই দ্য কোর্ট হইতে পারে, কোর্টের মাধ্যমে এই কোম্পানির লিগাল এক্সিস্টেন্সটাকে বন্ধ হয়ে করে দেওয়া যেতে পারে, বন্ধ হইতে পারে। সেটা আমরা দেখি প্রথম যেটা বলছে যে কোম্পানি যদি একটা স্পেশাল রেজুলেশন পাস করে যে এটা কোর্টের মাধ্যমে ওয়েন্ডিং আপে যাবে, তাহলে সেটা এটা একটা কারণ হইতে পারে। সেকেন্ড যেটা হইতে পারে যে কোম্পানি যদি স্ট্যাটিউটরি যে রিপোর্ট কোম্পানির গঠিত হওয়ার পরে, কমেন্সমেন্ট অফ বিজনেস এটা পাওয়ার পরে 30 দিন পরে এবং 6 মাসের মধ্যে যে একটা স্ট্যাটিউটরি রিপোর্ট তৈরি করতে হয়, স্ট্যাটিউটরি মিটিং হোল্ড করতে হয়, এইটা করতে যদি কোম্পানি ব্যর্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওয়েন্ডিং আপ বাই দ্য কোর্ট হইতে পারে। এরপরে যেটা হইতে পারে সেটা হচ্ছে যে যদি একটা কোম্পানি ব্যবসা শুরু করার জন্য 1 বছর সময় পাইলো তারপরেও সে ব্যবসা শুরু করে নাই, যদি একটা কোম্পানি 1 বছর ধরে ব্যবসা শুরু করতে না পারে, বিজনেস কমেন্স করতে না পারে ইনকর্পোরেশনের পরে, কোম্পানিটা গঠিত হওয়ার পরে, রেজিস্ট্রেশন পাওয়ার পরে যদি সে ব্যবসা 1 বছরের মধ্যে শুরু করতে না পারে, অথবা যদি সম্পূর্ণ একটা বছর ব্যবসাকে সে সাসপেন্ড করে রাখে, ব্যবসা বন্ধ রাখে, তার অ্যাক্টিভিটিটাকে বন্ধ রাখে, সেক্ষেত্রেও এই কোম্পানিটার লিগাল এক্সিস্টেন্সটাকে বিলোপ করতে হবে বাই দ্য কোর্ট। এরপরে যেটা আছে, যদি এই কোম্পানিটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় এবং এটার মেম্বার যদি কোনো কারণে 2-এর নিচে চলে আসে, অথবা যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয় এবং সেটার সদস্য যদি 7-এর নিচে নেমে আসে, তাহলে এই কোম্পানিটা কম্পালসারি ওয়েন্ডিং আপ বাই দ্য কোর্ট, এটা ওয়েন্ডিং আপ করতে হবে। এরপরে যে কারণটা আছে সেটা হচ্ছে যে ইফ দ্য কোম্পানি ইজ আনএবল টু পে ইটস ডেটর, কোম্পানি যদি এর দেনা পাওনা পরিশোধ করতে, যারা পাওনাদার তাদের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রেও কোম্পানিকে আমরা ওয়েন্ডিং আপ বাই দ্য কোর্ট করতে পারি আন্ডার সেকশন 241। এরপরে যদি লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি কোর্ট যদি মনে করে যে এটা একটা জাস্ট এবং ইকুইটেবল দ্যাট দ্য কোম্পানি শুড বি ওয়েন্ড আপ, যদি কোর্ট মনে করে যে এসব কারণের বাইরে অন্য কোনো কারণে এই কোম্পানিটাকে বন্ধ করে দেওয়াই সমাজের জন্য ভালো হবে, তাহলে সেক্ষেত্রে কোর্ট এটাকে বন্ধ করে দিতে পারে। যদি কোর্ট মনে করে যে আমাদের সোসাইটি বা সমাজের জন্য এটা একটা ক্ষতিকর, সোশ্যাল ভ্যালুর জন্য এটা খুবই মানে ক্ষতিকর একটা কোম্পানি হয়ে যাচ্ছে, কোম্পানি
যে কার্যক্রম সেটা আমাদের সোসাইটির সঙ্গে যায় না বা অন্য কোনো কারণ হইতে পারে, যদি কোর্ট মনে করে যে এটা জাস্ট এবং ইকুইটেবল, তাহলে সেক্ষেত্রে কোর্টও আদার দ্যান দোজ রিজন কোম্পানিকে ওয়েন্ডিং আপ বা বন্ধ করে দিতে পারে। তো এগুলো ছিল মূলত ওয়েন্ডিং আপ বাই দ্য কোর্ট, কোর্টের মাধ্যমে ওয়েন্ডিং আপ কখন হয় আন্ডার সেকশন 241। এখন যেটা আমরা একটা প্রশ্ন আপনাদের মাঝে আমি করতে চাই যে হোয়েন এ কোম্পানি ইজ আনএবল টু পে ইটস ডেট, আমরা এখানে দেখলাম যে একটা কোম্পানি যদি তার ডেটরের যে দেনা পাওনা এটাকে মিট আপ করতে না পারে, সেক্ষেত্রে কোম্পানিকে ওয়েন্ডিং আপ করে দেওয়া যেতে পারে। কিন্তু আমরা কিভাবে বুঝবো, আমরা কখন বলবো যে এই কোম্পানিটা তার দেনা পাওনা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে? কিভাবে বুঝবো আমরা? এটা কি কোনো ক্রাইটেরিয়া আছে নাকি? তো এটা নিয়েও কোম্পানি আইনে আসলে আলোচনা করা আছে, যে একটা সেকশনে আছে, আপনারা এটা দেখে নেবেন, সেকশন 245 মোস্ট প্রবাবলি। এটা এখানে বলা আছে যে কোম্পানি যদি 500 টাকার অধিক এক্সিডিং 500 টাকা এভাবে বলা আছে, 500 টাকার অধিক কোনো টাকা কোনো পাওনাদারকে 3 সপ্তাহের বেশি, মানে 3 সপ্তাহের মধ্যে পাওনাদার টাকা চাওয়ার 3 সপ্তাহের মধ্যে যদি পেমেন্ট না করতে পারে, অথবা কোর্ট যদি মনে করে যে এই কোম্পানি পাওনাদারের টাকা পরিশোধ করতে পারছে না, কোর্ট যদি মনে করে, তাহলে সেক্ষেত্রে আমরা আরো ডিটেল আছে, আপনারা দেখে নেবেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য কোম্পানি ইজ আনএবল টু পে ইটস ডেট। তো এটা আমরা দেখে নিলাম যে কখন কোম্পানি তার ডেট পেমেন্ট করতে আনএবল হয় বা কিভাবে আমরা এটাকে ডিটারমাইন করতে পারি। এখন আমরা আরো দুইটা কোশ্চেন একটু এখানে আলোচনা করার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে যে ক্যান এ পারসন হু ইজ নট এ মেম্বার বাট ইনহেরিটেড শেয়ার ক্যান অ্যাপ্লাই ফর মেম্বার ওয়েন্ডিং আপ? এর মানে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই, এটা আলোচনা করতে পারি যে সে ফর এক্সাম্পল মিসেস এক্স, সো মিস্টার এক্স মারা গেলেন কোনো কারণে, তো তারপরে উত্তরাধিকার সূত্রে মিসেস এক্স শেয়ারগুলো পাইলেন, বাট কোম্পানির যে শেয়ার হোল্ডার যে রেজিস্টার মেইনটেইন করে, সেইখানে মিসেস এক্স এর নাম এখনো উঠানো হয় নাই। সো উত্তরাধিকার সূত্রে তিনি শুধু শেয়ারগুলো পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে তিনি কি আসলে কোম্পানির কোনো ওয়েন্ডিং আপের কোনোভাবে কোনো অ্যাপ্লাই বা যারা মেম্বাররাও কোম্পানির ওয়েন্ডিং আপের জন্য প্রসেসে যাইতে পারে, সেক্ষেত্রে তিনি কি মিসেস এক্স কি কোম্পানির ওয়েন্ডিং আপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এটা একটা প্রশ্ন। সো এইটি প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মিসেস এক্স উত্তরাধিকার সূত্রে শেয়ার পেয়েছেন, সুতরাং তিনি শেয়ারের মালিক, এটাতে কোনো সন্দেহ নেই। বাট কোম্পানির রেজিস্টারে উনি শেয়ার হোল্ডার হিসেবে ওনার নাম রেজিস্ট্রি করা নাই, সেহেতু উনি অ্যাপ্লাই করতে পারবে না। যখন ওনার নাম রেজিস্টারে মেম্বার হিসেবে উঠবে, তখনই তিনি কোম্পানির ওয়েন্ডিং আপের জন্য তিনি মেম্বার ওয়েন্ডিং আপের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা প্রসেসে যাইতে পারেন। আচ্ছা, এরপরে যেটা আমরা আরেকটা প্রশ্নের উত্তর দিতে আমরা খুঁজে নেই একটু, সেটা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন কি কোম্পানি ওয়েন্ডিং আপে কোনো ভূমিকা রাখতে পারে, বা ট্রেড ইউনিয়ন বললো যে এই কোম্পানিকে আমরা বন্ধ করে দিব, তাহলে কি ওয়েন্ডিং আপ করা যাবে কি যাবে না, এটা একটা প্রশ্ন। তো কোম্পানি আইনে আসলে এরকম কোনো জায়গায় বলা নেই যে ট্রেড ইউনিয়ন কোম্পানির ওয়েন্ডিং আপের জন্য অ্যাপ্লাই করতে পারে বা ওয়েন্ডিং আপের জন্য চাইতে পারে যে এই কোম্পানিকে ওয়েন্ডিং আপ করে দেওয়া হোক। সুতরাং ট্রেড ইউনিয়নও কখনো কোম্পানির ওয়েন্ডিং আপে কোনো ভূমিকা রাখতে পারবে না। আচ্ছা, আমরা এরপরে যে পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে ভলান্টারি ওয়েন্ডিং আপ বা সেকেন্ড টাইপস অফ ওয়েন্ডিং আপ। সো এখানে কোম্পানি কখন স্বেচ্ছায় কোম্পানির ওয়েন্ডিং আপ হইতে পারে বা বিলোপ সাধন আমরা করতে পারি। এখানে বলছে যে একটা ফিক্সড পিরিয়ডের জন্য যদি কোম্পানি তৈরি করা হয়, যে আমরা এই কোম্পানিটা এই সময়ের জন্য তৈরি করলাম বা এরকম একটা কাজের জন্য, কোনো একটা স্পেসিফিক কাজের জন্য, সেই কাজটা হয়তো শেষ হয়ে গেল বা সেই সময়টা পার হয়ে গেল, সেক্ষেত্রে ওই কোম্পানিটা বন্ধ হয়ে যেতে পারে। এরপরে যদি কোম্পানি স্পেশাল রেজুলেশন পাস করে, আমরা স্পেশাল রেজুলেশন কি সেটা কিভাবে পাস করে সেটা আলোচনা করে এসেছি অলরেডি। সো কোম্পানি যদি স্পেশাল রেজুলেশন পাস করে যে কোম্পানি আমরা স্বেচ্ছায় আমরা বন্ধ করে দিব, তাহলে সেক্ষেত্রেও কোম্পানি ওয়েন্ডিং আপ করা যেতে পারে ভলান্টারি। অথবা কোম্পানি যদি এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন পাস করে যে কোম্পানির লায়াবিলিটি আসলে কোম্পানির লায়াবিলিটি এত বেশি বেড়ে গেছে যেটা ব্যবসা করা সম্ভব নয়, এটাকে ওয়েন্ডিং আপ করাই ভালো, এরকম ক্ষেত্রে যদি এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন পাস করা হয়, তাহলে সেক্ষেত্রে কোম্পানি ভলান্টারিলি ওয়েন্ডিং আপ করা যাবে। এরপরে যেটা আমরা দেখি যে ভলান্টারি যে ওয়েন্ডিং আপ সেটা আবার দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে মেম্বার ভলান্টারি ওয়েন্ডিং আপ, সেকশন 292 তে বলা আছে যে কোম্পানি সলভেন্ট, কোম্পানির কোনো লায়াবিলিটি পরিশোধ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নাই, এটা যে কোনো সময় কোম্পানি তার দায় পরিশোধ করতে পারে,
সো সেক্ষেত্রে কোম্পানির মেম্বার যারা আছে তারা একটা মিটিং এর মাধ্যমে মিটিং ডেকে একজন লিকুইডেটর বা কোম্পানি যিনি বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন সে সে তাকে নিয়োগ দিতে পারে এবং তার রেমুনারেশন বা তাকে কত টাকা রেমুনারেশন দেওয়া হবে কোম্পানি বন্ধ করার পরে তারা সেভাবে সে সিদ্ধান্তটা নিতে পারবে। এটা হচ্ছে মেম্বার ভলান্টারি ওয়াইন্ডিং আপ। এটা তখনই পসিবল যদি কোম্পানি তার দায় পরিশোধ করতে সক্ষম এবং সলভেন্ট এবং যে কোনো সময় দায় পরিশোধ করতে পারবে। এক্ষেত্রে মেম্বাররা এটাকে ওয়াইন্ডিং আপ করতে পারবে মিটিং থেকে। আচ্ছা, এরপরে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ক্রেডিটর ভলান্টারি ওয়াইন্ডিং আপ। তো এখানে ক্রেডিটর ভলান্টারি ওয়াইন্ডিং আপের ক্ষেত্রে তখনই পসিবল যখন কোম্পানি তার দায় ঠিক মতো পরিশোধ করতে পারবে না বা সবার দায় পরিশোধ করতে পারবে না। সেক্ষেত্রে একটা ক্রেডিটররা মিটিং ডেকে সেখানে হলো যে এখানে বলছে যে কোম্পানি অবলিগ টু কনভেন এ মিটিং ইন কেস অফ ক্রেডিটর ভলান্টারি ওয়াইন্ডিং আপ দ্য কোম্পানি ইজ অবলিগ টু কনভেন এ মিটিং। ক্রেডিটররা চাইবে তখন একটা কোম্পানি মিটিং করবে। দ্য ক্রেডিটর অন দ্য ডে হুইচ মিটিং পাসিং দ্য রেজুলেশন ফর ওয়াইন্ডিং আপ ইজ টু বি হেল্ড। এবং সেক্ষেত্রে কোম্পানি মাস্ট সেন্ড নোটিস টু সাচ মিটিং টু দ্য ক্রেডিটর। এবং এই যে ক্রেডিটরের ক্রেডিটরের জন্য যে আমরা ওয়াইন্ডিং আপ করে দিচ্ছি, সেক্ষেত্রে ক্রেডিটরকে নোটিশ দিয়ে জানাইতে হবে, অবশ্যই ক্রেডিটরকে জানাইতে হবে যে আমরা কোম্পানিটাকে বন্ধ করে দিচ্ছি। এবং এখানে ওই ডিউটি অফ দ্য ক্রেডিটর অফ আ কোম্পানি ইজ টু কজ এ ফুল স্টেটমেন্ট অফ দ্য পজিশন অফ দ্য কোম্পানি অ্যান্ড দেয়ার এস্টিমেটেড অ্যামাউন্ট অফ দেয়ার ক্লেম। সেই মিটিংটা যে হবে সেখানে ক্রেডিটরকে কোম্পানির একটা অ্যাফেয়ার বা কোম্পানির কি অবস্থা ফুল একটা স্টেটমেন্ট দেখাইতে হবে এবং এস্টিমেটেড তাদের কতটুকু ক্লেম আছে সেটাও শো করতে হবে। এবং creditor and the company may respectively nominate a person to be liquidator or the purpose of winding up for the purpose of winding up। এবং ক্রেডিটর ওই মিটিং এ ক্রেডিটর তারা বলতে পারে যে অমুক ব্যক্তিকে আমরা লিকুইডেটর হিসেবে আমরা নিয়োগ দিতে পারি, যিনি কিনা কোম্পানি বন্ধ করার দায়িত্বে থাকবেন। অথবা কোম্পানিও সেপারেটলি কোম্পানিও ইচ্ছা করলে এই পার্সনকে আমরা একজন ব্যক্তিকে লিকুইডেটর হিসেবে নমিনেট করতে পারে। এবং সেক্ষেত্রে যদি এরকম হয়ে যায়, অনেক এরকম হইতে পারে যে ক্রেডিটর বললো যে অমুক মিস্টার এক্স কে আমরা লিকুইডেটর নিয়োগ দিব। অন্যদিকে কোম্পানির যারা ডিরেক্টর মেম্বার বা অন্যান্য যারা আছে কোম্পানির পক্ষের যারা আছে তারা বললো যে আমরা মিস্টার ওয়াই কে লিকুইডেটর হিসাবে আমরা নমিনেট করতে চাচ্ছি। যদি এরকম না মিলে তাহলে সেক্ষেত্রে 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 ক্রেডিটর যেটা যাদেরকে নমিনেট যে ব্যক্তিকে নমিনেট করবে উনি লিকুইডেটর হবেন। বাট যদি কোনো ডিরেক্টর বা কোনো মেম্বার বা ক্রেডিটর অন্যান্য কোনো ক্রেডিটর যদি 7 দিনের মধ্যে নমিনেশন হওয়ার পরে 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করে কোর্টে, তাহলে সেক্ষেত্রে কোর্ট অর্ডার করে দিবে যে অমুক ব্যক্তিকে আমরা লিকুইডেটর হিসেবে নিয়োগ দিব এবং তিনি তখন লিকুইডেটর হিসেবে কাজ করবে। তো এটার যে মূল সামারি এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ক্রেডিটর বা ভলান্টারি ওয়াইন্ডিং আপের ক্ষেত্রে ক্রেডিটর একজন লিকুইডেটর নিয়োগ দিতে পারে অথবা কোম্পানির পক্ষ থেকেও লিকুইডেটর নিয়োগ দিতে পারে। বাট দুই পক্ষই যদি একজন ব্যক্তিকে লিকুইডেটর হিসেবে নিয়োগ না দেয়, তাহলে ক্রেডিটর যারা যাকে লিকুইডেটর হিসেবে নিয়োগ দিবেন তিনি হবেন কোম্পানির লিকুইডেটর। বাট যদি এরকম হয়ে যায় যে লিকুইডেটর হিসেবে কাউকে নিয়োগ দিলাম, এর 7 দিনের মধ্যে কোম্পানি ডিরেক্টর বা মেম্বার বা অন্য কোনো ক্রেডিটর বললো অ্যাপ্লাই করে কোর্টে যে আমরা ওই ব্যক্তিকে চাচ্ছি না, বা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কোর্ট একজনকে নমিনেট করে দিবে এবং তিনি ফাইনাল লিকুইডেটর হবেন। এরপরে বলছে যে কমিটি ক্রেডিটররা ওই অলসো ইন দা সেম অর এনি সাবসিকুয়েন্ট মিটিং, অন্য কোনো মিটিং করে পরবর্তীতে বা ওই সেম মিটিংয়েই একটা কমিটি অফ ইন্সপেকশন তারা এখানে করতে পারে যে লিকুইডেশন, এবং এটা নট মোর দ্যান 5%, 5 জন এর বেশি হবে না। একটা কমিটি তৈরি করে দিবেন, ওই কমিটিটা লিকুইডেশনের যে ব্যাপারগুলো সেগুলো ইন্সপেক্ট করবে বা এটা চেক করবে বা দেখবে, তদারকি করতে পারে তারা। এবং এটা ক্রেডিটর করতে পারে ওই দিন অথবা ওই দিন বলতে যেদিন ক্রেডিটরের মিটিং হচ্ছে সেই দিন, অথবা তার পরবর্তীতে যে কোনো একটা মিটিং ডেকে তারা এইরকম কমিটি অফ ইন্সপেকশন এটাকে তারা তৈরি করে দিতে পারে। এবং এটা অবশ্যই নট মোর দ্যান 5%, 5 জনের বেশি হবে না সেই কমিটিটা। এবং রেমুনারেশন পেয়েবল টু দ্য লিকুইডেটর টু বি ফিক্সড বাই দ্য কমিটি অফ ইন্সপেকশন। এবং সেক্ষেত্রে কমিটি অফ ইন্সপেকশন লিকুইডেটর তার যে রেমুনারেশন সেটা ঠিক করে দিবে। আচ্ছা, এখন আমরা একটা কেস দেখব, দেখি আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের আলোচনা শেষ। কেসটা আমরা একটু দেখি যে P Limited is a parent company holds 80% share of the S Limited or subsidiary company.
প্যারেন্ট কোম্পানি হচ্ছে পি লিমিটেড, যেটা কিনা সাবসিডিয়ারি কোম্পানির 80% শেয়ার হোল্ড করে। সো পি লিমিটেড ইজ নট কন্টিনিউইং দেয়ার অপারেশন ফর লাস্ট 1 ইয়ার। পি লিমিটেড গত 1 বছরের মধ্যে তাদের অপারেশন কন্টিনিউ করেনি, সুতরাং 1 বছর ধরে অপারেশন সাসপেন্ড করেছে, বা তারা এটা চালাতে পারে না ব্যবসা। সো আমরা জেনে আসছি একটু আগে যে কোম্পানি যদি 1 বছর ধরে কন্টিনিউ না করতে পারে, সেক্ষেত্রে সেই কোম্পানিটাকে কোর্টের মাধ্যমে বন্ধ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে প্যারেন্ট কোম্পানি যেহেতু কন্টিনিউ করতে পারছে না, তাহলে সাবসিডিয়ারি কোম্পানি যে এস লিমিটেডের ব্যবসা চালাতে পারছে, এস লিমিটেডের কোনো প্রবলেম নাই। বাট প্যারেন্টের যেহেতু 80% এটাকে অন করে এস লিমিটেডকে, প্যারেন্ট কোম্পানি ব্যবসা চালাতে পারছে না 1 বছর ধরে, তাহলে কি এস লিমিটেড বা সাবসিডিয়ারি কোম্পানি তাদের ব্যবসাকে আমরা ওয়াইন্ডিং আপ বা লিকুইডেট করে দিব কি দিব না, বা এস লিমিটেড কি কন্টিনিউ করতে পারবে কি পারবে না, এটা একটা প্রশ্ন। সো এখানে আমরা এটার উত্তরটা এভাবে দিতে পারি যে আসলে কোম্পানির, যদিও প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি এস কে কন্ট্রোল করে, বাট প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা একটা কৃত্রিম ব্যক্তি সত্তা। সুতরাং এস লিমিটেড তার ব্যবসা যেহেতু সে ঠিক মতো চালাতে পারছে, তাহলে তারা সেটা চালাতে পারবে, এটাতে কোনো প্রবলেম নেই। আর প্যারেন্ট কোম্পানির জন্য সাবসিডিয়ারি কোম্পানির ব্যবসা বন্ধ করে দিতে হবে, এরকম কোনো আইনের মধ্যে কোনো জায়গায় ভাবে বলা নাই। সুতরাং সাবসিডিয়ারি কোম্পানি এখানে ব্যবসা কন্টিনিউ করতে পারলে তারা নিজের নামে ব্যবসা কন্টিনিউ করবে, এটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এই আসলে আরো আরো একটা পয়েন্ট এখানে আপনারা একটু দেখে নিবেন সবাই, যে লায়াবিলিটি অ্যাজ এ কন্ট্রিবিউটরিজ অফ প্রেজেন্ট পাস্ট মেম্বার। তো কিছু কোম্পানি লিমিট, এখানে আমরা জানি যে কোম্পানি অনেকভাবেই গঠিত হইতে পারে। একটা হচ্ছে লিমিটেড বাই শেয়ার হইতে পারে, একটা কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, অথবা আনলিমিটেড কোম্পানি। আমরা জানি কোম্পানি 3 ভাবে গঠিত হইতে পারে কোম্পানি আইন অনুযায়ী আমাদের দেশে। তো সেক্ষেত্রে যদি কোম্পানি লিমিটেড বাই শেয়ার হয়, তাহলে তার লায়াবিলিটি আমরা এর আগেও পড়ে আসছি। তার লায়াবিলিটি হচ্ছে যে যদি তার কোনো শেয়ারের আনপেইড অ্যামাউন্ট থাকে, সে ততটুকু লায়াবল। বা যদি লিমিটেড বাই গ্যারান্টি হয়, তাহলে সেক্ষেত্রে বা হ্যাঁ, লিমিটেড বাই গ্যারান্টি যদি হয়, এরকম ক্ষেত্রে বা আরো কিছু ক্ষেত্র আছে, সেক্ষেত্রে কোম্পানির যারা প্রেজেন্ট এবং পাস্ট মেম্বার, তাদের কতটুকু লায়াবিলিটি আছে, তারা কতটুকু লায়াবিলিটি তাদের এখানে আমরা থাকবে কোম্পানির ওয়াইন্ডিং আপের সময়। যদি তার দেনা পাওনা কোম্পানি পরিশোধ করতে কোম্পানি না না পারে বা কোনো প্রবলেমে ফেস করে, তাহলে সেক্ষেত্রে মেম্বাররা কতটুকু কন্ট্রিবিউট করবে, এটা নিয়ে একটু আলোচনা করা আছে। এটা আপনারা একটু ব্যক্তিগত উদ্যোগে দেখে নেবেন। সেকশন 235 এটা নিয়ে আলোচনা করা আছে। তো এটা দেখে নিলেই মোটামুটি কোম্পানির ওয়াইন্ডিং আপের যে আলোচনা, সেটা বা যে ব্যাপারগুলো আছে, সেটা আমাদের দেখা হয়ে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্ত থাক। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।